গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি। সে রাস্তা দিয়ে দৌড়ে যাওয়ার সময় একটা বিস্ট ফল্ককে দেখতে পায়। বিস্ট ফল্ক শব্দের মানে হলো যারা অর্ধেক পশু আর অর্ধেক মানুষ, বা যারা দেখতে পশুর মতো হলেও চিন্তা ভাবনা চলাফেরা সবকিছু মানুষদের মতো, তাদেরকে বলা হয়। মেয়েটা ভাবে এদের মতো বিস্ট ফল্কদেরকে ইদানিং রাস্তাঘাটে অনেক বেশি দেখা যাচ্ছে। যাই হোক, মেয়েটি দৌড়ে স্কুলের দিকে চলে যায়। তখন আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। টিচার সবাইকে বলছিল এই বছর থেকে তোমাদের স্কুলে স্পেশাল স্ট্যাটাসের কিছু স্টুডেন্টরাও পড়াশোনা করবে। স্পেশাল স্টুডেন্ট মানে বিস্ট ফল্কদের জন্য বানানো যেই এডুকেশন সিস্টেম রয়েছে, ওই এডুকেশন সিস্টেমে বা ওই ইউনিক স্কুলিং প্রোগ্রামে যারা পড়াশোনা করবে তাদের জন্য। বিস্ট ফল্ক আসলে এক ধরনের দুর্লভ প্রজাতি যারা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের ফলে জন্মগ্রহণ করেছে, আর তাদের সবাইকে সাইতামার একটা এলাকায় রেখে তাদের উপর নজরদারি করা হচ্ছে। এরা আনুমানিকভাবে বর্তমানে প্রায় 3000-এর মতো রয়েছে, যারা আমাদের সাথেই মানুষদের মতো করে তাদের জীবনযাপন পার করছে। তবে কিছু কিছু সময় বিস্ট ফল্ক মানুষদের সামনে আসলে তাদের পরিচয় দেওয়ার জন্যই এই স্পেশাল স্ট্যাটাস বানানো হয়েছে। একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করে, আমি শুনেছি যে বিস্ট ফল্করা অনেক হিংসুক হয়ে থাকে। টিচার বলে, এরকমটা নয়। সরকারের পক্ষ থেকে যেই সমস্ত বিস্ট ফল্কদেরকে বাছাই করা হবে শুধুমাত্র তারাই এরকম স্কুলে পড়াশোনা করতে পারবে। ওইদিকে আমরা ওই মেয়েটাকে দেখি। সে দৌড়ে স্কুলে এসে দেখে দেরি করে আসার কারণে স্কুলের গেট বন্ধ হয়ে গিয়েছে। সে দৌড়ে স্কুলের পিছনের দিকে গিয়ে তাদের স্কুলের ইউনিফর্ম পরে একটা ছেলেকে দেখতে পায়। মেয়েটা জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমিও কি লেট করে এসেছো? ছেলেটা বলে, হ্যাঁ, আমি রাস্তা ভুলে গিয়েছিলাম। মেয়েটা বলে, তাহলে আমরা দেওয়াল টপকে যেতে পারি। সে দেওয়ালের উপরে এসে ছেলেটাকে হেল্প করার জন্য যখন তার হাতটা সামনে দেয়, তখন ছেলেটাকে দেখে সে অবাক হয়ে যায়। ওই বিস্ট পারসন মেয়েটির হাত ধরে দেওয়াল টপকে এই পাশে চলে আসে আর বলে, এই রাস্তা দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। মেয়েটার বুক ধুপধুপ করতে শুরু করে। সে মনে করে, আমি একটা বিস্ট পারসনের সাথে কথা বলেছি, তাকে টাচ করেছি। তার হাত অনেক ঠান্ডা ছিল। মেয়েটা ভয়ের ঠেলায় দেওয়াল থেকে নিচেই নামতে পারছিল না। তখন ওই বিস্ট বয় এভাবে মেয়েটাকে নিচে নামিয়ে দেয় আর বলে, তুমি তো অনেক হালকা। এটা বলে সে স্কুলের ভিতরে চলে যায়। যাই হোক, মেয়েটা যখন ক্লাসের ভিতরে আসে তখন শরমের ঠেলায় তার হার্টবিট বেড়ে যায়। সে বলছিল, আমি একজন বিস্ট পারসনের সাথে কথা বলেছি। সে আমাকে কোলে নিয়ে নিচে নামিয়ে নিয়ে এসেছে আর বলেছে আমি অনেক হালকা। এখানে আমরা জানতে পারি মেয়েটার নাম হচ্ছে মারি। তখন ক্লাসের টিচার এসে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলে, আমি এর কথাই একটু আগে তোমাদেরকে বলছিলাম। এখন থেকে এই বিস্ট পারসনটাও তোমাদের সাথে এই ক্লাসেই পড়াশোনা করবে। ছেলেটা বলে, আমার নাম হলো হিদাকা। তোমাদের সাথে দেখা করে অনেক ভালো লাগলো। ক্লাসের কেউই তাকে দেখে তেমন একটা পছন্দ করে না। টিচার বলে, তুমি এখন থেকে আসাকা মারির পাশের সিটে বসবে। শেষ পর্যন্ত বিস্ট পারসনকে মারির পাশের সিটে বসিয়ে দেওয়া হয়। টিচার সবাইকে বলে, হিদাকাও তোমাদের মতোই 16 বছরের একজন হাই স্কুল স্টুডেন্ট। তোমরা সবাই ওর সাথে ভালো ব্যবহার করবে। মারি বলে, আমি জানালা দিয়ে এখানে আকাশের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারতাম, কিন্তু এখন থেকে আমার এই লম্বুকেই দেখতে হবে। কিছুক্ষণ পর আমরা দেখি সবাই হিদাকাকে নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্য করছিল এবং পুরো স্কুল থেকে স্টুডেন্টরা এই ক্লাসের বাহিরে এসে বিস্ট ফলকে দেখার জন্য ভিড় জমিয়ে রেখেছিল। তখন হিদাকার কাছে একটা ছেলে এসে বলে, বিস্ট ফলকদেরকে দেখতে বেশিরভাগ কুকুরদের মতোই হয়, তো তোমরা কি কুকুরদের সাথে কথা বলতে পারো? এটা শুনে মারি মনে মনে বলে, ক্লাসের সবাই ওকে নিয়ে অনেক মজা করছে। সে বিস্ট ফল্ক হয়েছে তাতে কি হয়েছে, সেও তো একজন মানুষ। তখন আইদা নামের আরেকটা ছেলে এসে এই ছেলেটাকে বলে, তুমি ওর সাথে বেয়াদবি করছো কেন? তুমি কখনো নিজের চেহারা আয়নায় দেখেছো? তোমাকে দেখতে একদম বান্দরের মতো লাগে। কেউ যদি তোমাকে বান্দর বলে তাহলে তোমার কেমন লাগবে? এটা শুনে ছেলেটা সরি বলে। হিদাকা খুবই ঠান্ডা মাথায় বলে, আমি আজ পর্যন্ত কোনো কুকুরকে দেখিও নি। একটা কুকুরের সাথে কথা বলতে পারবো কিনা সেটা আমি দেখা করে বলতে পারবো। আইদা নামের ছেলেটা বলে, তুমি এত কুল কেন? ওই ছেলেটা তোমাকে যেই কথা বলেছে তোমার তো রাগান্বিত হওয়ার কথা ছিল। হিদাকা বলে, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি এমনই, আমি রাগ করতে পারবো না।
যাই হোক, তখন মারির বান্ধবীরা তাকে ডাক দিলে সে তার বান্ধবীদের কাছে যাওয়ার সময় ব্যাকগ্রাউন্ডে আমাদের বলতে থাকে, আমি ওই দিন বুঝতে পেরেছি যে তারা যতই বড় হোক না কেন বা তাদের দেখতে যেমনই হোক না কেন, তারা মনের দিক দিয়ে কখনোই খারাপ হয় না। একমাত্র হিদাকাই এই পুরো ক্লাসে সবচেয়ে বেশি শান্ত ছিল। সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যাওয়ার সময় সে ভাবছিল, সারাদিন ওর সাথে বসে থাকার পর এখন ওর সম্পর্কে জানতে আমার অনেক ইচ্ছা করছে। হিদাকা আমার লাইফে আসার আগে আমার লাইফটা অনেক নর্মাল ছিল। আমি সব সময় শুধু স্কুলে যেতাম, বাড়িতে আসতাম আর ছুটির দিন হালকা পাতলা ঘুরে বেড়াতাম। সবকিছুই নর্মাল ছিল। কিন্তু এখন কেন জানি আমার জীবনে নর্মাল শব্দের অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি কি কালকে ওর সাথে কথা বলতে পারবো? তখন সে সামনে তাকিয়ে দেখে দুইটা ছেলে হিদাকাকে নিয়ে অনেক অসভ্য ভাষায় কথা বলছিল আর তাকে জানোয়ার বলে সম্বোধন করছিল। হিদাকা সুন্দরভাবে বলার পরেও তারা তাকে যেতে দিচ্ছিল না। তাই সে এভাবে ব্রিজের উপর থেকে লাফিয়ে যাওয়ার সময় সামনে মারিকে দেখে তার ব্যালেন্স হারিয়ে নিচে পানিতে পড়ে যায়। ওই দুইটা ছেলে পালিয়ে যায় আর মারি দৌড়ে পানির সামনে চলে আসে। মারি তাকে বাঁচানোর জন্য নিজেই পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পর হিদাকা মারিকে পানি থেকে উপরে নিয়ে আসে আর বলে, তুমি পানিতে কেন ঝাঁপ দিয়েছ? তুমি তো ডুবেও যেতে পারতে। মারি বলে, কিন্তু তুমি আমার জন্য পানিতে পড়েছিলে। হিদাকা বলে, এখানে তোমার কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ আমার। মারি বলে, আমি তো মনে করেছিলাম যে তুমি সাঁতার কাটতে পারো না। হিদাকা বলে, আমি সাঁতার কাটতে পারি, কিন্তু এখন আমি তোমাকে না বাঁচালে তুমি অবশ্যই ডুবে যেতে। মারি বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এখানের জন্য, আর সকালে তুমি যে আমাকে সাহায্য করেছিলে ওইটার জন্য। ধন্যবাদ শুনে হিদাকার লেজ নড়তে শুরু করে। হিদাকা বলে, আজকের আগে কোনো মানুষ আমাকে কখনোই ধন্যবাদ বলেনি। তোমাকেও ধন্যবাদ আমাকে নিয়ে এত ভাবার জন্য। মারি বলে, আজকে ক্লাসে তোমার সাথে যা যা হয়েছিল ওগুলোর জন্য কি তোমার রাগ হয়নি? হিদাকা বলে, হয়েছিল, কিন্তু আমি যদি ওই সময় তাদেরকে উল্টা জবাব দিতাম তাহলে তাদের চোখে আমি একটা জানোয়ার হয়ে যেতাম, আর এটাই মানুষের স্বভাব। আমি যদি এখানে থাকতে চাই তাহলে আমার এই সব কিছুকে একসেপ্ট করতে হবে। সেজন্যই আমি কখনোই রাগান্বিত হই না। তখন মারি হিদাকাকে তার বাড়িতে নিয়ে আসে। মারির মা তার মেয়েকে একটা বিস্ট পার্সনের সাথে দেখে অবাক হয়ে যায়। প্রথমে সে একটু চুপ করে থাকলেও পরে তাদেরকে বাড়িতে আসার অনুমতি দিয়ে দেয়। মারি তার মাকে বলে, ওকে বাসায় আসতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মারির মা বলে, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কি বাড়িতে একটা বিস্ট পার্সনকে নিয়ে আসা ঠিক হলো? মারি তার মাকে নিয়ে এখানে আসে। তারা দেখতে পায় হিদাকা তাদের কিউট পোষা কুকুরটার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু হিদাকা তার ভাষা বুঝতে না পেরে তার সাথে খেলতে শুরু করে। মারি তার মাকে বলে, হিদাকা আমার ক্লাসমেট, সে দেখতে যেমনই হোক না কেন সে অনেক ভালো মনের একটা ছেলে, আর সে যতটুকু ভালো তার চেয়েও বেশি অনেক দায়িত্ববান। সে সবসময় নিজের থেকে অন্যদেরকে নিয়ে বেশি চিন্তা করে। তারপর হিদাকা যখন গোসল করার প্রস্তুতি নিচ্ছিল তখন মারি এসে বলে, আমি কি তোমার শার্ট ধুয়ে দিব? হিদাকা তার শার্ট খুললে মারি তার এই লেভেলের বডি দেখে হিদাকার প্রতি আকর্ষিত হয়ে যায়। তারপর মারি যখন উপর থেকে একটা বোতল নামানোর চেষ্টা করছিল তখন হিদাকা তাকে সাহায্য করে আর মারির অনেক কাছে চলে আসে। হিদাকা যখন নিচে তাকায় তখন তাদের দুজনের নাক টাচ হয়ে যায়। হিদাকা দূরে সরে যেয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি একটু বেশি কাছে চলে গিয়েছিলাম। বাহিরে এসে মারি তার নাকে এভাবে টাচ করতে থাকে, আর ভিতরে গোসল করার সময় হিদাকাও তার নাকে টাচ করছিল আর ভাবছিল ওর শরীর থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। এরকম ঘ্রাণ আমি এর আগে কখনোই পাইনি। তাদের দুজনেরই অনেক জোরে হার্টবিট হচ্ছিল আর তারা দুজনেই একে অপরের কথা ভাবছিল। পরের দিন সকালে মারি যখন তার কুকুর ইউকিকে নিয়ে সকালে মর্নিং ওয়াকে বের হয়েছিল তখনও সে গতকালকের হিদাকার কথাই ভাবছিল। অন্যদিকে আমরা হিদাকার সাথে তার আরো অনেকগুলো বিস্ট ফল্ক বন্ধুদেরকে দেখতে পাই। তার বন্ধুরা তার সাথে অনেক মজা করছিল। সে রাগান্বিত হয়ে বলে, আমাকে মানুষদের অত্যাচার আগামী 3 বছর পর্যন্ত সহ্য করতেই হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এটা বলে সে স্কুলে আসার জন্য রওনা হয়। সেই দিন স্কুলে হিদাকা বাস্কেটবল খেলায় সবাইকে পিছনে ফেলে নিজে অনেক অসাধারণভাবে খেলতে থাকে। মারি ভাবে, এরকম অসাধারণ লেভেলের প্লেয়ার তো আমি শুধু ওয়ার্ল্ড টুর্নামেন্টের সময় দেখেছি। সবাই হিদাকার খেলা দেখে অনেক অবাক হয়ে যায়। তখন মারি হিদাকা এবং তার শরীরের দিকে তাকিয়ে একদম অন্যরকম একটা দুনিয়ায় কল্পনার জগতে হারিয়ে যায়। মারির বান্ধবীরা বলে, তুমি কি ওর প্রেমে পড়ে গিয়েছো?
আমরা খেয়াল করেছি তুমি অনেকক্ষণ ধরেই ওর দিকে তাকিয়ে আছো। মারি বলে, একদমই না। তখন আমরা দেখি হিদাকা খেলায় যেই টিমকে হারিয়ে দিয়েছে ওই টিমের সবাই হিদাকার একটা ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে। তারা বলছিল ওই স্টুপিড মনস্টার অনেকগুলো পয়েন্ট জিতে নিয়েছে। আমি তো ওই জানোয়ারটার চেহারাও দেখতে চাই না। এভাবে চলতে থাকলে আমরা অনেক নিচের অবস্থানে চলে যাব। আমাদের যেভাবেই হোক তাকে খেলা থেকে আটকাতে হবে। তারপর আমরা দেখি হিদাকা আর মারি বাস্কেটবলগুলো রাখার জন্য যখন একটা রুমে আসে, তখন মারি বলে, তুমি তো বাস্কেটবল অনেক ভালো খেলতে পারো, তোমাকে স্কোর করতে দেখে আমার অনেক ভালো লেগেছে। হিদাকা লজ্জা পেয়ে বলে, তোমাকে ধন্যবাদ, আসলে আমি খেলাধুলা অনেক ভালোভাবে করতে পারি। মারি তার চেহারা দেখে মনে মনে বলে, সে তো শরম পেয়েছে, তার গালগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং সে কথাগুলো কত সুন্দরভাবে বলছে। কেন জানি আমার মনটা আবারও কেমন কেমন করছে। তখন বাস্কেটবলের বিরোধী পক্ষের কিছু ছেলেরা হুট করে সেখানে এসে তাদের উপর কিছু জিনিস ফেলে দিয়ে দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। আর ক্লাসে এসে তার বাকি টিম মেম্বারদের বলতে থাকে, আমরা হিদাকাকে একটা রুমে বন্ধ করে দিয়েছি, তার সাথে অন্য আরেকজনও ছিল। বাকি সবাই বলে, চলো এখন আমরা তার বই খাতাগুলো অনেক দূরে একটা জায়গায় ফেলে দিয়ে আসি। ওইদিকে আমরা দেখি এই রুমে মারের উপর যখন ভারী জিনিসগুলো পড়ছিল তখন হিদাকা তার হাত দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এটার জন্য হিদাকা হাতে একটু আঘাত পায়। সে বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে এই সমস্ত জিনিসের হাত থেকে বাঁচিয়ে নিয়েছি। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা এখানে আটকা পড়ে গিয়েছি। আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তুমিও এখানে আটকে গিয়েছো। মারি তার হাতের ক্ষতস্থানে তার একটা রুমাল বেঁধে দিয়ে বলতে থাকে, তোমার এখানে কোনো দোষ নেই, দোষ হচ্ছে তাদের যারা আমাদেরকে এখানে বন্দি করে দিয়েছে। হিদাকা বলে, তোমার রুমাল নষ্ট হয়ে যাবে। মারি বলে, নষ্ট হলে হোক, আমি আরেকটা কিনে নিব। আর তোমার হাত তো দেখি অনেক ঠান্ডা। হিদাকা বলে, এমনিতে নরমালি আমার হাতও একজন সাধারণ মানুষের হাতের মতোই গরম হয়ে থাকে, শুধু স্কুলে ঠান্ডা হয়ে যায় কারণ এখানে আমি অনেকটা নার্ভাস হয়ে যাই। আর তাছাড়াও এই শহরে বিস্ট ফলকদের জন্য আলাদা কোনো হাসপাতাল হয় না, তাই আমরা অসুস্থ হলে আমাদের ট্রিটমেন্ট আমাদের নিজেকেই করতে হয়। যখন আমরা একেবারে বেশি অসুস্থ হয়ে যাই একমাত্র তখনই আমাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারি বলে, আমি জানতাম না যে তোমার অবস্থা এত বেশি খারাপ। হিদাকা বলে, হ্যাঁ, আর এটার জন্যই আমি একজন ডাক্তার হতে চাই, যাতে আমি এই শহরে আমাদের সমস্যাগুলোর সমাধান আমি নিজেই করতে পারি। যত যাই হয়ে যাক, আমাকে স্পেশাল স্টুডেন্ট হিসেবে বাছাই করা হয়েছে, আমি একটা সুযোগ পেয়েছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি মানুষদের স্কুলে ঠিকমতো পড়াশোনা করতে পারবো না। আমি সবসময় চেষ্টা করি আমার দ্বারা যেন অন্য কেউ কখনোই ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু মানুষেরা সবসময় আমাকে বিপদে ফেলে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু আমার কাছে এগুলোর জন্য একদমই সময় নেই। মারি মনে মনে ভাবে, স্কুলে সময় কাটানোটা আমাদের জন্য খুবই নর্মাল একটা ব্যাপার, কিন্তু আমি এখন জানতে পারলাম যে হিদাকার মতো বিস্ট পার্সনের জন্য স্কুলে থাকাটা অনেক বড় একটা বিষয়। যদি এই দুনিয়ার মানুষেরা বিস্ট পার্সনদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন না করে তাহলে কতই না ভালো হতো। মারি তার হাত ধরে বলে, তুমি যদি সবসময় এত বেশি চিন্তা করো তাহলে এটা সরাসরি তোমার পড়াশোনার উপরে প্রভাব ফেলবে। তুমি একদমই চিন্তা করো না, এখন থেকে আমি তোমাকে সাহায্য করব। হিদাকা বলে, কিন্তু কেন? মারি বলে, কারণ তুমি আমার বন্ধু। তখন মারি শরম পেয়ে পিছনে যাওয়ার সময় হুট করে যখন পড়ে যাচ্ছিল তখন হিদাকা তাকে বাঁচিয়ে নেয়। তারা দুইজনই লজ্জায় পড়ে যায়। হিদাকা বলে, তুমি কি সত্যি একজন বিস্ট পার্সনের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছ? মারি বলে, হ্যাঁ অবশ্যই। হিদাকা বলে, এটা শুনে আমার অনেক ভালো লাগলো। মারি ভাবে, আমার মনে হচ্ছে আমি এই বিশাল বড় একটা শরীরের ভিতরে লুকিয়ে থাকা মুমূর্ষ একটা হৃদয়ের দরজায় খুব আস্তে করে ঠক ঠক করে দিয়েছি, এটার জন্য আমারও অনেক ভালো লেগেছে। তখন তারা দুইজন ধীরে ধীরে একে অপরের কাছে চলে আসে। হিদাকা বলে, আমাকে ক্ষমা করে দিও, তোমার শরীর থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছে, যতই এই ঘ্রাণটা নেই ততই আমার মনটা শান্ত হয়ে যায়। তারা ধীরে ধীরে একে অপরের আরো ক্লোজ হয়ে যায়, আর এভাবেই একটু অন্যরকম ভাবে প্রথম পর্বটি এখানেই শেষ হয়ে যায়।
এপিসোডের শুরুতে আমরা দেখি মারি আর হিদাকার একজন ফ্রেন্ড ক্লাসে এসে ওই খারাপ ছেলেদের কথা শুনে হিদাকাকে এখানে বাঁচানোর জন্য চলে এসেছে। সে বাহির থেকে বলে ওচি ও তার বন্ধুরা তোমার কিছু একটা ক্ষতি করার চেষ্টা করছে, তুমি কি ভিতরে আছো? হিদাকা নিজেকে কন্ট্রোল করার জন্য তার নিজের হাতে এভাবে কামড় দিয়ে ধরে বলে হ্যাঁ আমি ভিতরেই আছি। আমরা দেখতে পাই হিদাকার এই ভয়ানক একটা রূপ দেখে মারি অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারপর ইন্ট্রো শেষ হলে মারি যখন দেখতে পায় হিদাকা তার হাতে কামড় দিয়ে নিজেকেই আঘাত দিচ্ছে, তখন সে তাকে আটকানোর চেষ্টা করলে হিদাকা তাকে দূরে থাকতে বলে। হিদাকা বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভয় পাওয়াতে চাইনি। তখনই এই দরজা খুলে ইউকিহিরো তাদেরকে উদ্ধার করে। হিদাকা জাস্ট নর্মাল একটা ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। এইদিকে মারি ভাবছিল আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, হিদাকা পুরাই একটা পশুর মতো ব্যবহার করছিল। তখন কেমন জানি তার শরীরের গরম স্পর্শ আর তার জিহ্বার অনুভূতি আমার কেমন জানি অন্যরকম লাগছিল, কিন্তু এগুলো আমার আজব লাগেনি। এইদিকে হিদাকা এখানে এসে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। সে মনে মনে বলে ওই মিষ্টি ঘ্রাণটা এতই তীব্র ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতেই পারিনি, আমি আমার সীমাকে অতিক্রম করে ফেলেছি। কিন্তু এটার পরেও আমার কেমন জানি অদ্ভুত একটা ভালো লাগার অনুভূতি হয়েছিল। এটা খুবই ভয়ানক ছিল, আমার ভিতরে কখনোই এরকম অনুভূতি হওয়াটা ভালো কথা নয়। হিদাকা নিজের হাতের দিকে তাকিয়ে বলে আমি নিজেকে নয়, আমি মারির মনে আঘাত দিয়েছি। ওইদিকে ইউকিহিরো আর মারি যখন এখান দিয়ে যাচ্ছিল তখন ইউকিহিরো জিজ্ঞাসা করে হিদাকা কি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করেছে? মানে আমি জানি সে খুবই ভালো একটা ছেলে, কিন্তু তোমরা দুইজন একই রুমে বন্দি ছিলে, তো তোমাদের মধ্যে কি কিছু হয়েছিল? মারি মনে মনে ওই মুহূর্তটাকে কল্পনা করে বলতে থাকে ওইখানে আমার হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছিল, আমার শরীর আর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি জানি না ওই ঘটনার পর হিদাকার মনের অবস্থা এখন কেমন হবে, আমি তো শুধু এখন নিজের অবস্থানকেই বর্ণনা করতে পারছি। এগুলো ভেবে সে ইউকিহিরোকে জিজ্ঞাসা করে যদি আমি কোনো বিস্ট পার্সনকে পছন্দ করি আর তার কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে না পারি তাহলে কি এটা কোনো আজব ব্যাপার হয়ে যাবে? ইউকিহিরো বলে এটা কোনো আজব ব্যাপার নয়, আর এটাকে শুনতেও খারাপ শোনা যায় না, তবে আমি যে তোমাকে এরকম একটা ফালতু প্রশ্ন করে এরকম আলতু ফালতু কথা বলছি সেটার জন্য আমাকে ক্ষমা করে দিও। মারি বলে তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি যে আমাকে নিয়ে চিন্তা করেছো সেজন্য ধন্যবাদ। তারা হেঁটে হেঁটে আরো একটু সামনে গিয়ে দেখে এখানে ওচি ও তার বন্ধুরা মানে তারা চারজন মিলে হিদাকার বই খাতাগুলো এখান থেকে দূরে ফেলে দেওয়ার পরিকল্পনা করছিল। ইউকিহিরো তাদেরকে বলে তোমরা এগুলো কি করছো? তারা বলে আমরা এখানে ময়লা আবর্জনা পরিষ্কার করছি, তুমিও কি জয়েন করতে চাও? ইউকিহিরো বলে এগুলো সব হিদাকার বই খাতা, তোমাদের এগুলোকে ফেলে দেওয়ার জন্য আর পাশাপাশি ভিডিও করার জন্য হিদাকার কাছে ক্ষমা চাওয়া উচিত। ওচি নামের ওই ছেলেটা বলে তুমি আবার কবে থেকে ওই জানোয়ারটার পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছো? ওই পশুটা অলরেডি আমাদের পুরো ক্লাসের ব্যালেন্স হারিয়ে ফেলেছে, সে বুদ্ধিতে মানুষদের মতো হলেও শরীরের শক্তিতে একদম পুরো একটা দানবের মতো, এটা খুবই খারাপ কথা। ইউকিহিরো বলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তোমরা ভুল করছো। হিদাকা আজকের আগে তার জীবনটাকে একদম অন্যরকম ভাবে কাটিয়েছে, আর এখন যেহেতু সে আমাদের সাথে পড়াশোনা করছে তাই আমাদেরও তার সাথে মিলেমিশে থাকা উচিত। তখন মারি ভাবতে থাকে ইউকিহিরোর চিন্তা ভাবনা পুরোটাই আমার মতো, আমার মনে হচ্ছে আমার এই সহজ সরল জীবনটা এখন পরিবর্তন হতে চলেছে। আমার ভিতরের এই পরিবর্তন দেখে আমার এখন অনেক ভালো অনুভব হচ্ছে। ওজি বলে তোমরা যদি ওর সাথে এত ভালো ব্যবহার করো তাহলে একদিন ওই পশুটা তোমাদেরকে খেয়ে ফেলবে। সে শুধু আমাদের দুর্বলতা জানার অপেক্ষায় আছে, সে আমাদের উপর কোনো একটা আক্রমণ করার আগেই আমাদের কিছু একটা করতে হবে। এটা বলে সে হিদাকার বইটা দূরে ছুঁড়ে মারে। তখন মারি দৌড়ে যেয়ে এইভাবে ওই বইটা ধরে ফেলে, আর ইউকিহিরো তাদেরকে এই কাজ করা থেকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকে। মারি যে বইটা ধরে ফেলেছে এটার জন্য ওজি বলে তোমাকে এই কাজের শাস্তি পেতেই হবে। এটা বলে সে মারির দিকে আরো একটা বই ছুঁড়ে মারে। তখন হিদাকা এভাবে ওই বইটা ধরে মারিকে বাঁচিয়ে নেয়।
ওচি হিদাকাকে দেখে বলে, এখন তুমি এখানে কি করছো? হিদাকা বলে, তোমার কথাগুলো আমি বিল্ডিং এর ভিতর থেকেও শুনতে পাচ্ছিলাম। ওচি বলে, তার মানে আমি কি কি বলেছি তুমি তো সেটাও শুনতে পেরেছো, তাই না? হিদাকা তখন তাকে এভাবে ভয় দেখাতে থাকে। ওচি বলে, মুখ খুলে কথা বলো, এভাবে তাকিয়ে থাকলে কিছুই হবে না। হিদাকা বলে, তাহলে শোনো, তুমি নিজের দুর্বলতার জন্য বিস্ট ফলকদেরকে দোষ দেওয়া বন্ধ করো। হিদাকার এই কথাটা ওচির ইগোতে লেগে যায়, তাই সে তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ইউকিহিরো বলতে থাকে, তুমি এইমাত্র রাগান্বিত হয়েছিলে, তোমার রাগের কণ্ঠটা আমার সেই লেগেছে। হিদাকা তাদের উপর রাগ করে ধমক দিয়ে বলতে থাকে, এখানে সবকিছু তোমাদের জন্যই হয়েছে। তোমরা সাধারণ একটা বইয়ের জন্য তোমাদেরকে বিপদে কেন ফেলেছ? ওইটা শুধু একটা বই ছিল, আমি আবার কিনে ফেলতাম। এখন থেকে এই কথাটা সবসময় মনে রাখবে। যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ আমার পক্ষ থেকে তোমাদের লড়াই করার কোনো প্রয়োজন নেই। তখন মারি তার বইগুলো ফিরিয়ে দিয়ে বলে, এটা তোমার ভবিষ্যতের সাথে যুক্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি তোমার জন্য এখন ভালো কিছু একটা করতে পেরেছি, সেজন্য আমিও অনেক খুশি। এগুলোকে তুমি অনেক যত্ন করে রেখো। হিদাকা লজ্জা পেয়ে বইগুলো নিয়ে নেয়। ইউকিহিরো হিদাকাকে বলতে থাকে, তুমি যতই তোমার ভিতরে রাগ অভিমান আটকে রাখো না কেন, আমি সবসময় তোমার সাথে অবশ্যই থাকবো। হিদাকা তাকে কোলে উঠিয়ে বলে, এত হালকা একটা শরীর নিয়ে তুমি আমার রক্ষা কিভাবে করবে? ইউকিহিরো বলে, আমার শরীর হালকা হলে কি হয়েছে? তুমি আমাকে ভিতর থেকে মোটেই হালকা মনে করবে না। হিদাকা বলে, তোমার শরীরটা একটা 10 বছরের বিস্ট ফলকের মতো। ইউকিহিরো বলে, তুমি কি সত্যি বলছো? এমনিতেও আমার শরীরটা অনেক তুলতুলে। হিদাকা বলে, এমনিতে সাধারণ মানুষেরা যদি আমাকে কোনো সাহায্য করে ওইটা আমার তেমন কিছুই মনে হয় না, কারণ বেশিরভাগ মানুষ শুধু লোক দেখানোর জন্যই সাহায্য করে, কিন্তু তাদের তুলনায় তোমাদের সাহায্যটা আমার অনেক পছন্দ হয়েছে। তখন মারি বলে, আমার মনে হয় যে এই পৃথিবীতে আমরা যেরকম চিন্তাভাবনা করি সেম আমাদের চিন্তাভাবনার মতোই আরো অনেক মানুষ অবশ্যই রয়েছে, তাই না? হিদাকা বলে, কিন্তু আমার এরকম মনে হয় না। ইউকিহিরো বলে, তোমাদের এই কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা স্কুলের সবাইকে এটা বিশ্বাস করিয়ে দেব যে হিদাকা কোনো ভয়ঙ্কর না, বরং অনেক ভালো মনের একটা ছেলে। এটা করলে সবাই হিদাকার সাথে অনেক ভালো ব্যবহার করবে, আর আমরা আমাদের স্কুল লাইফটাকে অনেক ভালোভাবে এনজয় করতে পারবো। এই কথায় মারিও সম্মতি জানায়। হিদাকা বলে, কিন্তু তোমাদের এরকম কোনো কিছু করার পারমিশন আমি একদমই দিব না। তখন তারা দুইজন এভাবে পামপট্টি দিয়ে হিদাকাকে রাজি করিয়ে নেয়। হিদাকা বলে, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু এটাতে মারি কোনোভাবেই সংযুক্ত থাকবে না। ইউকিহিরো বলে, কিন্তু কেন? যদি এটাতে তোমার ফিজিক্যাল বা ভারী কোনো একটা কাজের প্রয়োজন হয় তাহলে সেটার জন্য তো আমি আছি। হিদাকা তাও রাজি হয় না। ইউকিহিরো বলে, আমি কি তোমার রাজি না হওয়ার কারণটা জানতে পারি? হিদাকা বলে, কারণ আমি মারির আশেপাশে একদমই থাকতে পারবো না। মারি বুঝতে পারে একটু আগে তার সাথে যেই ঘটনা ঘটেছে এটার জন্যই হিদাকা এই কথা বলছে। তারপর তারা যখন ক্লাস করছিল তখন ইউকিহিরো একটা ছোট্ট চিঠির মাধ্যমে তাদেরকে বলে, ক্লাস শেষ হলে তোমরা আমার বাসায় যাবে। তখন মারি ভাবতে থাকে, হিদাকা অনেক কষ্টে আমাদের ক্লাসে সবার সাথে মেলামেশা করার চেষ্টা করছিল, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওর থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছি। এরকমটা কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ক্লাস শেষে তারা ইউকিহিরোর বাসায় যায়। তখন ইউকিহিরো বলে, তুমি আমাদেরকে বুঝিয়ে বলো যে তুমি এই কথা কেন বলছো। আমরা ডিসাইড করেছিলাম যে আমরা তিনজন একসাথে মিলে কাজটা করব, তাহলে তুমি মারিকে টিমে অংশ দিতে কেন চাইছো না? তখন ইউকিহিরোর ছোট ভাইরা উকি মেরে মেরে হিদাকাকে দেখছিল। তখন তাদের বড় ভাই তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। হিদাকা বলে, তোমরা কি কখনো ফরবিডেন মুনের কথা শুনেছ? ইউকিহিরো বলে, হ্যাঁ, এটা বিস্ট ফলকদের শারীরিক মিলনের সময়। হিদাকা বলে, এই সময়টা মার্চ আর এপ্রিলের আশেপাশের একটা সময় শুরু হয়, আর এটার জন্যই বিস্ট ফলকরা মে মাস থেকে স্কুলে জয়েন করে। আর এগুলোর জন্য ঠান্ডা লাগা, জ্বর হওয়া আর ভিতরের ইচ্ছা জেগে ওঠাই এগুলোর লক্ষণ। এগুলোকে কন্ট্রোল করার যেই মেডিসিন রয়েছে ওইটাও তেমন একটা কাজ করে না। আমাদের এগুলোকে সারা জীবন সহ্য করতে হয়। ইউকিহিরো বলে, তুমি সরাসরি বলো যে তোমাদের মেটিং সিজন শুরু হওয়ার পর তুমি যে কাউকে আঘাত করবে না এটা তোমার কাছে কোনো গ্যারান্টি নেই, তাই না? হিদাকা বলে, না, এরকমটা আমার সাথে হয় না। ইউকিহিরো বলে, কিন্তু কিছু বিস্ট ফল তো এরকমও হয়ে থাকে যাদের সাথে এরকম সমস্যা হয়, তাই না? হিদাকা বলে, হ্যাঁ আছে,
কিন্তু আমার সাথে কখনো এরকম সমস্যা হয়নি, কেননা আমার জন্মটা একজন বিস্ট পার্সন আর একজন মানুষের সাথে মিলনের কারণে হয়েছে। তাই আমার ভিতরে বিস্টের প্রভাব স্বাভাবিকের তুলনায় একটু কম। ইউকিহিরো বলে, কিন্তু আমি তো শুনেছিলাম যে বিস্ট পার্সন আর মানুষদের মধ্যে শারীরিক সম্পর্কটা এখনো সম্ভব হয়নি। হিদাকা তাদেরকে আঙ্গুলের ইশারায় এই বিষয়ে কথা বলতে না বলে। মারি বলে, তার মানে একজন মানুষ আর একজন বিস্ট পার্সনের মাঝে ভালোবাসার সম্পর্ক হওয়ার কারণে তোমার জন্ম হয়েছে, তাই না? এটা তো অনেক আমেজিং একটা ব্যাপার। হিদাকা বলে, হ্যাঁ, আমিও আমার মা বাবাকে দেখে এটাই চিন্তা ভাবনা করি। ইউকিহিরো বলে, যদি এটাতে কোনো সমস্যা না থাকে তাহলে আসল সমস্যাটা কি? হিদাকা বলে, স্টোরেজ রুমে আমি আজকে মারিকে নিচে ফেলে দিয়েছিলাম। সত্যি বলতে আমার তাকে একদমই ছাড়তে ইচ্ছা করছিল না। এটা ফরবিডেড মনের কোনো প্রভাব না, কিন্তু আমি মানুষদের শরীরের মিষ্টি ঘ্রাণের কারণে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওই ঘ্রাণটা আমাকে পাগল করে দিয়েছিল। আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব কিছুই বুঝতেই পারছিলাম না। একটা ছেলে হয়েও আমি আমার ইচ্ছাটাকে কিভাবে কন্ট্রোল করব সেটা আমি জানি না। আমি আমার এই জঘন্য একটা ইচ্ছার জন্য মারিকে কখনোই আঘাত করতে চাই না। তখন মারি ভাবতে থাকে আমরা দুজনেই একে অপরের প্রতি এরকমই চিন্তা ভাবনা করি। সেজন্যই হিদাকা ওই সময় রিয়াক্ট করেছিল। কিন্তু এটার জন্য হিদাকা অনেক কষ্টে আছে। আমি কি সত্যি হিদাকার থেকে দূরে থাকতে পারবো? আমিও কি করব এখন কিছুই বুঝতে পারছি না। তখন ইউকিহিরো বলে, তোমাদের এই সিচুয়েশনটাকে আবার ক্রিয়েট করতে হবে। এটা বলে সে তাদের দুইজনকে এই রুমে রেখে দরজা লক করে দেয়। হিদাকা দরজা খোলার চেষ্টা করলে ইউকিহিরো বলে, তুমি হুদাই কোনো চেষ্টা কইরো না, আমার ছোট ভাইরা দরজার হ্যান্ডেল ভেঙে ফেলেছে, তাই দরজাটা শুধু বাহির থেকেই খোলা সম্ভব। হিদাকা বলে, তোমার এই মজাটা আমার একদমই ভালো লাগছে না। ইউকিহিরো বলে, ওই সময় তোমার সাথে যেটা হয়েছিল হতে পারে ওইটা তোমার ব্রেইন তোমার সাথে একটা খেলা করছিল। তখন মারি বলে, ইউকিহিরো ঠিক বলছে, হতে পারে স্টোরেজ রুমে আমাদের সাথে যেটা হয়েছিল ওইটাই প্রথম আর শেষবার হয়েছিল। আমাদের এই রুমে একসাথে থেকে দেখা উচিত যে আমরা একে অপরের সাথে কতটা সময় এরকম নিরাপদে থাকতে পারি। আমাদের এই বিষয়টা পরীক্ষা করে নেওয়া উচিত। আমি চাই না তুমি কোনো রকম চেষ্টা না করেই হার মেনে নাও। একবার চেষ্টা করে দেখার পরে তুমি যা সিদ্ধান্ত নিবে আমি ওইটাই মেনে নিব। বাহিরে দাঁড়িয়ে থাকা ইউকিহিরো ভাবতে থাকে, নিশ্চয়ই মারিও হিদাকাকে পছন্দ করে, সেজন্যই সে স্কুলে আমাকে মানুষ আর বিস্ট পার্সনের ভালোবাসার কথা বলেছিল। রুমের ভিতরে হিদাকা মারিকে এভাবে ধরে বলে, যদি আমি কন্ট্রোল হারিয়ে তোমার উপরে চলে এসে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করি তাহলে এটা তুমি তোমার শরীরে নয় বরং তোমার মনে আঘাত পাবে। মারি বলে, কিন্তু আমি এত সহজে হার মেনে নিব না। হিদাকা বলে, তুমি জানো না যে তোমার সাথে এখন কি কি হতে পারে। তখন বাহির থেকে ইউকিহিরো জিজ্ঞাসা করে, সবকিছু ঠিক আছে? হিদাকা ইউকিহিরোকে বলে, যদি তুমি কিছু উল্টাপাল্টা মনে করো তাহলে দরজা খুলে আমাকে থামিয়ে দিও। তারপর রুমের ভিতরে তারা দুইজন একসাথে হাত ধরে এরকম করতে থাকে। মারি বলে, তুমি কি ঠিক আছো? হিদাকা বলে, হ্যাঁ, আমার তোমার শরীরের ঘ্রাণে কোনো সমস্যা হচ্ছে না। তো এরপরে আমরা কি ট্রাই করব? মারি বলে, তুমি আমার মাথায় হাত বুলাইতে পারো। হিদাকা তার মাথায় হাত দিয়ে বলে, যদি তোমার ভালো না লাগে তাহলে আমাকে বলে দিও। মারি মনে মনে ভাবে, হিদাকা আমাকে স্পর্শ করায় আমার মনের ভিতরটা কেমন জানি অনেক তাড়াতাড়ি ধুপধুপ করছে। এটা কেমন অনুভূতি আমি সেটাই বুঝতে পারছি না। তখন হিদাকাও ভাবছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমার ভয় লাগছে যে আমি যেন তার কোনো ক্ষতি করে না ফেলি। এভাবেই বেশ কিছুক্ষণ তারা এভাবে একে অপরের সাথে এগুলোই করতে থাকে। আর কিছুক্ষণ পর হিদাকা নিজেকে কন্ট্রোল করতে না পেরে মারিকে জড়িয়ে ধরে। হিদাকা বলে, আমি জানি না এখন কিভাবে আমার তোমাকে আরো অনেক বেশি কিউট মনে হচ্ছে। অনেকক্ষণ এগুলো করার পর মারি ভাবে এখনই কোনো একটা অ্যাকশন না নিলে এই সমস্যার সমাধান কখনোই হবে না। সে হিদাকাকে ধাক্কা মেরে বলে, তুমি নিজেকে কন্ট্রোল করতে অবশ্যই পারবে। ওই স্টোরেজ রুমে তুমি পুরোপুরি তোমার কন্ট্রোলকে হারিয়ে ফেলোনি। তুমি যদি আসলেই সজ্ঞানে থাকো তাহলে তুমি অবশ্যই কন্ট্রোল করতে পারবে। তখন ইউকিহিরো দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করে আর তাদের দুইজনকে খুবই শান্ত অবস্থায় দেখতে পায়। সে জিজ্ঞাসা করে, তোমাদের ভিতরে এই সমস্যা কেন হয় এটা তোমরা বুঝতে পেরেছো? হিদাকা বলে, তুমি এতই দেরি করে এসেছো যে এখানে একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। সে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তখন মারি বলে, হিদাকা তার দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছে।
যদি আমরা একসাথে থাকি আর নর্মাল কথা বলি তাহলে হুট করে কোনো সমস্যাই হবে না। মারি মনে মনে বলে, কিন্তু তারপরেও সমস্যা হতেও পারে। ইউকিহিরো জিজ্ঞাসা করে, এখন কি মারি আমাদের টিমে অংশগ্রহণ করতে পারবে? তোমার কি মনে এখনো কোনো ভয় আছে? হিদাকা বলে, যদি তাকে আঘাত দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি ভয় কেন পাবো না, কিন্তু তারপরেও যেহেতু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো তাই এটার থেকে আমি আর দূরে সরে যাব না। তখন ইউকিহিরো বলতে থাকে, এখন আমরা তিনজন মিলে আমাদের স্কুল লাইফটাকে অনেক ভালোভাবে এনজয় করব। সেই সময় মারি কিছু একটা চিন্তা ভাবনা করতে থাকে। আর এটার সাথে দ্বিতীয় নাম্বার পর্বটি এখানেই শেষ হয়।